মরিয়ান্সদের পরে যে পোস্ট মডার্ন ডাইনাস্টিসগুলো আমরা পড়ে নিলাম, তো মরিয়ান্সদের পরে যে নেক্সট গ্রেট ডাইনাস্টির একটা রাইজ হয়েছিল সেটা হচ্ছে দ্য গুপ্তাস। এই গুপ্তা এম্পায়ারটা কোথায় এস্টাবলিশড হয়েছিল? অন দ্য রুইন্স অফ দ্য কুশান অ্যান্ড সাতবাহানা কিংডমস। পোস্ট মরিয়ান এজের যে দুটো ইম্পর্টেন্ট কিংডমস ছিল, কুশান এম্পায়ার আর সাতবাহানা এম্পায়ার, এদের ডিক্লাইনের পর এদের যে এরিয়াস, কিংডমসের যে এরিয়াগুলো ছিল, সেই রুইন্সগুলোর ওপরেই কিন্তু গুপ্তা এম্পায়ার এস্টাবলিশড হয়। টাইম পিরিয়ড হচ্ছে অ্যারাউন্ড ধরে নেওয়া যেতে পারে 275 সিইতে হয়েছিল। এই গুপ্তাসরা ছিল হচ্ছে ফিউডেটারিস অফ কুশান রুলার্স, আর এদের অরিজিন ছিল বৈশ্য। এর থেকে বোঝা যায় যে কুশানসদের পরে এই যে গুপ্তাসরা এসছিল, এরা কিন্তু বৈশ্য হওয়া সত্ত্বেও পাওয়ার মানে রিটেন করতে পেরেছিল এই কারণেই যে এরা খুব পাওয়ারফুল ফিউডেটারিস হয়ে উঠেছিল। প্রথমে তো ছোট একটা, কুশানরা যখন একটা বড় এম্পায়ার ক্রিয়েট করেছিল, ছোট ছোটোভাবে ভাগ করে দিয়েছিল এই ফিউডাল লর্ডসগুলোর মধ্যে। তাদের মধ্যে আবার এই কিছু কিছু লর্ডসরা, যেমন এই ইন দিস সিনারিও গুপ্তা রুলার্সরা নিজেদের এরিয়ার যে কন্ট্রোলগুলো ছিল প্লাস অন্য এরিয়ার মানে আরও অ্যাডজয়নিং এরিয়াসগুলোকে নিজেদের আন্ডারে নিয়ে এসেছিল। কী কী পলিসি? সবসময় দুটো পলিসি থাকে, একটা হচ্ছে ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্স, দুই হচ্ছে কনকোয়েস্ট। এই দুটো পলিসি ফলো করে এরা মোর অ্যান্ড মোর এরিয়াস নিজেদের আন্ডারে এনেছিল। ইম্পর্টেন্ট একটা, সব ফিউডেটারিসদের মধ্যে একটা ইম্পর্টেন্ট পাওয়ারফুল ফিউডেটারি হয়ে উঠেছিল এবং নিজেদের ইন্ডিপেন্ডেন্স ডিক্লেয়ার করেছিল। যেই দেখলো যে সেন্টারের রুলটা উইকেন্ড হয়ে গেছে, কুশানদের রুলটা খুব উইকেন্ড হয়ে গেছে লেটার কুশানসদের সময়, তারা আর কন্ট্রোল করতে পারছে না, তারা নিজেদের ইন্ডিপেন্ডেন্স ডিক্লেয়ার করে দেয়। সময়টা হচ্ছে অ্যারাউন্ড 275 সিই। এই গুপ্তাসদের এক্সটেন্টটা কি ছিল এম্পায়ারের? ইনিশিয়ালি এটা হচ্ছে মেনলি ছিল হচ্ছে মিডল গ্যাঞ্জেটিক প্লেনে, সাকেতে আর মগধ। এই সাকেত হচ্ছে মডার্ন অযোধ্যা, ইউপির যে অযোধ্যাতে হচ্ছে এই সাকেত বলা হতো তখন। মিডল গ্যাঞ্জেটিক বেসিন আর মগধ ছিল ওদের ক্যাপিটাল। পাটলিপুত্র ছিল ক্যাপিটাল ইন মগধ, তো এই মগধ ছিল ওদের মানে মেন এরিয়া মানে অফ অ্যাডমিনিস্ট্রেশন। তো এই মিডল গ্যাঞ্জেটিক প্লেন, সাকেত আর এইগুলোকে মনে রাখতে হবে, মগধকে। এই এরিয়াটার ওপরেই কিন্তু ইনিশিয়ালি গুপ্তা এম্পায়ার ওয়াজ ফাউন্ডেড। দ্য সিট অফ পাওয়ার ছিল হচ্ছে প্রয়াগ ইন এলাহাবাদ ওয়াজ দ্য সিট অফ পাওয়ার। কেন এটা সব থেকে পাওয়ারফুল ছিল এই স্ট্র্যাটেজিক্যালি এদের পজিশনটার জন্যে? তো কী কী জায়গা ছিল? একটা হচ্ছে এটা যেহেতু যতগুলো এদের এরিয়া ছিল এদের আন্ডারে, এই সাকেত, মিডল গ্যাঞ্জেটিক বেসিন আর এই মগধ, এর মধ্যে প্রয়াগ ছিল হচ্ছে মোটামুটি সেন্ট্রালি লোকেটেড। সেই জন্য স্ট্র্যাটেজিক্যালি এই পজিশনটা খুব ইম্পর্টেন্ট ছিল যে বাকি পার্টস অফ দ্য কিংডমকে ওই সেন্টারে বসে, প্রয়াগে বসে কন্ট্রোল করতে পারবে গুপ্তা কিংসরা। এরা এই গুপ্তা এম্পায়ার যখন পুরোটা এস্টাবলিশ এবং গুপ্তা রুলার্সরা থ্রু আউট দেয়ার রেইন এরা কিন্তু ইউনাইট করেছিল নর্দার্ন ইন্ডিয়াকে। তো এটা হচ্ছে মরিয়ান্সদের পরে নেক্সট যে গ্রেট ডাইনেস্টিতে এস্টাবলিশ করে নর্দার্ন ইন্ডিয়াকে ইউনাইট করতে পেরেছিল আন্ডার ওয়ান হেড, আন্ডার ওয়ান ডাইনেস্টি, সেটা হচ্ছে এই গুপ্তা। এবং এরা এই 2 সেঞ্চুরি ধরে এদের এই রেইনটা নর্দার্ন ইন্ডিয়াতে বজায় রেখেছিল। এই যেহেতু গ্যাঞ্জেটিক বেসিন এদের কিংডমের পার্ট ছিল, তো এটা খুব ফার্টাইল এরিয়া, সেখান থেকে প্রচুর রেভিনিউ জেনারেট হতো। এই জায়গাটা সেন্ট্রাল ইন্ডিয়ার যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু আয়রন ওর ডিপোজিটসের জন্য খুব ফেমাস। এই কারণে আর এই যে সিল্ক ট্রেড রুটটা এরা কন্ট্রোল করতো, এই 3টে কারণে এই গুপ্তা এম্পায়ারের প্রসপারিটি কিন্তু অনেক বেড়ে গেছিলো। একটা হচ্ছে ফার্টাইল গ্যাঞ্জেটিক বেসিন, যেটা প্রচুর রেভিনিউ জেনারেট করতো। একটা হচ্ছে আয়রন ওর ডিপোজিটস অফ সেন্ট্রাল ইন্ডিয়া, যে কারণে এই যে এত যুদ্ধ করতে পারতো কী করে, যুদ্ধর সেই টুলস অ্যান্ড ইমপ্লিমেন্টসগুলো এদের কাছে ছিল। তো এই টুলস অ্যান্ড ইমপ্লিমেন্টসগুলো ম্যানুফ্যাকচার হবে কী দিয়ে? আয়রন দিয়ে। তো এই আয়রন ওর ডিপোজিটস কিন্তু সেন্ট্রাল ইন্ডিয়াতে পাওয়া যেত, ইট ইস রিচ ইন আয়রন ওর ডিপোজিটস। আর হতো সিল্ক ট্রেড। এটা সিল্ক ট্রেড যে রুটটা ছিল, যেটা যার থ্রু দিয়ে এরা ট্রেড কন্ডাক্ট করতো বাইজেন্টাইন এম্পায়ারের সাথে, তো এই জায়গাটাই গুপ্তাসরা কিন্তু কন্ট্রোল করতো, যেটা খুব প্রফিটেবল ছিল।
এই তিনটে কারণে গুপ্তাসদের সময় প্রচুর মানে ওয়েলথ অ্যান্ড প্রসপেরিটি বেড়ে গেছিলো। নর্দার্ন ইন্ডিয়া খুব মানে পাওয়ারফুল একটা রুল এস্টাবলিশ করতে পেরেছিল নর্দার্ন ইন্ডিয়াতে, এবং এদের এই যে গোল্ডেন এজ বলা হয়, গুপ্তা এজকে বলা হয় দ্য গোল্ডেন এজ অফ ইন্ডিয়ান হিস্ট্রি। এই কারণে এদের এই প্রসপেরিটি, এত প্রসপেরিটি আর ওয়েলথের জন্য এরা এত ভালোভাবে রুল করতে পেরেছিল 2 সেঞ্চুরি ধরে। যে রিজনসগুলোর জন্য গুপ্তা এজকে গোল্ডেন এজ বা ক্লাসিক্যাল এজ বলা হয় অফ ইন্ডিয়ান হিস্ট্রি, সেটাকে আমরা একটু আরেকবার রিক্যাপচুলেট করে নেব। এরা নর্দার্ন ইন্ডিয়াকে পলিটিক্যালি ইউনাইট করেছিল, যেটা একটা লার্জ পার্ট অফ সাবকন্টিনেন্টকে একটা আন্ডার ওয়ান ডাইনেস্টি নিয়ে আসতে পেরেছিল। এদের যদিও পরে আমরা দেখবো যে এদের ডিসেন্ট্রালাইজেশন এদের একটা ফিচার ছিল, কিন্তু ইনিশিয়ালি এর একটা আন্ডার ওয়ান ডাইনেস্টি, আন্ডার ওয়ান রুলার এতখানি একটা লার্জ পার্ট অফ দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্টকে আন্ডার ওয়ান হেড এনেছিল বলে এর একটা মানে কনসিডারেবল পাওয়ার হয়ে উঠেছিল, যাদেরকে কেউ তখনকার দিনে চ্যালেঞ্জ করতে পারেনি। যে কারণে এদের সময় কিন্তু প্রসপেরিটি আর ওয়েলথের সাথে সাথে পিসও খুব ছিল, খুব পিসফুল টাইমস কিন্তু ইনিশিয়াল গুপ্তা রুলার্সের সময় এরা কিন্তু পিসফুল টাইমস ছিল। ফরেন রুলার্সের এরা পুরোপুরি আউস্ট করে দিয়ে নিজেদের রুলটা এস্টাবলিশ করতে পেরেছিল। কুশানসরা তো ফরেন রুলার্সই ছিল, ইউচি ট্রাইবস থেকে এসেছিল, তো এদেরকে পুরোপুরি লাস্ট কুশানসদেরকে একদম পুরোপুরি আউস্ট করে দিয়ে তাদের কিংডম থেকে এরা নিজেদের রুল ফাউন্ড করেছিল। এই সময় আর্ট অ্যান্ড লিটারেচারের ফিল্ডে প্রচুর অ্যাডভান্সমেন্ট হয়। আমরা পরে পরে যে নবরত্নসগুলো ছিল তাদের ওয়ার্কসগুলো সম্বন্ধে পড়বো, কালিদাস, অমর সিনহা সবের সম্বন্ধে পড়বো। তো এই আর্ট অ্যান্ড লিটারেচারের ফিল্ডে প্রচুর ডেভেলপমেন্টস হয়, প্রচুর ইম্পর্টেন্ট টেক্সট এই সময় লেখা হয়েছিল। আর এদের ছিল হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ছিল হচ্ছে সংস্কৃত। তো এই আর্ট অ্যান্ড লিটারেচার এই সময়কার মেনলি হচ্ছে সংস্কৃত লিটারেচার এই সময়কার। আর এছাড়াও হচ্ছে আর্কিটেকচার খুব বেশি এই সময় ফ্লোরিশ করেছিল। স্টোন স্কাল্পচার, সায়েন্স অ্যান্ড টেকনোলজি যেহেতু ইম্প্রুভমেন্ট হয়েছিল, আর্কিটেকচারও ইম্প্রুভমেন্ট হয়েছিল। মানে প্রত্যেকটা ফিল্ডে আমরা দেখবো পলিটিক্যালি ইউনাইট হয়েছিল একটা লার্জ পার্ট অফ সাবকন্টিনেন্ট। আর্ট, লিটারেচার, আর্কিটেকচার, স্কাল্পচার, তারপরে এই সায়েন্স অ্যান্ড টেকনোলজি সব কিছুই এই সময় খুব অ্যাডভান্সমেন্ট হয়েছিল সব ফিল্ডেই। গুপ্তা এজ ইজ নোন অ্যাজ দ্য এজ অফ রিভাইভাল অফ হিন্দুইজম। যদিও গুপ্তা কিংসরা দে ওয়ার টলারেন্ট টুয়ার্ডস আদার রিলিজিয়ান্স, কিন্তু ব্রাহ্মণিক্যাল রিলিজিয়ন বা রিভাইভাল অফ হিন্দুইজম কিন্তু মেনলি হচ্ছে এই সময়। কুশানসদের সময়, কনিষ্কার সময় তো আমরা দেখেইছি বুদ্ধিজমকে পেট্রোনাইজ করতো। তো কুশানসদের পরে আবার যে রিভাইভ করলো একে ব্রাহ্মণিক্যাল রিলিজিয়নকে, হিন্দুইজমকে, সেটা হচ্ছে এই গুপ্তা এজে গুপ্তা রুলার্সরা করলো। আর এই সময় অনেক এমিনেন্ট পার্সোনালিটিস এই সময়কার যা আমরা জানতে পারি তাদের সম্বন্ধে, সেটা হচ্ছে কালিদাস, অমর সিনহা, ধন্বন্তরী, আর্যভট্ট, বরাহ মিহির, এই সবগুলো হচ্ছে এরা প্রত্যেকে অ্যাডর্ন করতো গুপ্তা কোর্টকে। যে কারণে এদের অ্যাচিভমেন্টসগুলো এত লফটি ছিল এই এমিনেন্ট এই কয়েকজনের, যে গুপ্তা এজের মানে চিরতর এদের নামটা রয়ে গেছে। গুপ্তা এজকে ফেমাস, একরকম এরা গুপ্তা এজকে ফেমাস করে দিয়ে গেছে এদের অ্যাচিভমেন্টসগুলো দিয়ে। তো এদের গুপ্তা যে ডাইনাস্টি আছে এদের লিনিয়েজটা আমরা ফার্স্ট দেখবো। তো ফার্স্ট ফাউন্ডার অফ দ্য ডাইনাস্টি হচ্ছে শ্রীগুপ্ত। ইনি টাইটেল নিয়েছিলেন মহারাজা। ফাউন্ডার সবসময় ইম্পর্টেন্ট, এনার রুল সম্বন্ধে বেশি কিছু জানার দরকার নেই, শুধু এটা হচ্ছে ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে হি ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য গুপ্তা ডাইনাস্টি। মাল্টিপল টাইমস সব এমসিকিউসে আসে, প্রিলির জন্য এটা ইম্পর্টেন্ট। ইনি টাইটেল নিয়েছিলেন মহারাজ। এনার ছেলে ছিল হচ্ছে ঘটোৎকচ। তো ঘটোৎকচ সাকসিড করেছিলেন শ্রীগুপ্তকে। ইনিও এই টাইটেলটা ইনহেরিট করে, মহারাজা টাইটেলটা ইনহেরিট করেছিলেন। এবার এই শ্রীগুপ্ত আর ঘটোৎকচ এরা কিন্তু ধরে নেওয়া হচ্ছে অ্যাকর্ডিং টু আর্কিওলজিক্যাল এভিডেন্স, এরা যে লেটার কুশান রুলার্সরা ছিল তাদের সাইমালটেনিয়াসলি এরা ফিউডেটারিস ছিল, তাদের সাইমালটেনিয়াসলি এরা নিজেদের ডাইনাস্টিটা এস্টাবলিশ করেছিল শ্রীগুপ্ত। কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম নেক্সট যে রুলার আমরা দেখব চন্দ্রগুপ্ত ওয়ানের সময়, ফর দ্য ফার্স্ট টাইম গুপ্তা রুলকে ইন্ডিপেন্ডেন্টলি এস্টাবলিশ করে হচ্ছে চন্দ্রগুপ্তা ওয়ান।
মানে হি লেড দ্য ফাউন্ডেশনস অফ দ্য গুপ্তা এম্পায়ার, মানে অ্যাকচুয়াল ফাউন্ডার সেই একই, যে অ্যাকচুয়াল বা রিয়েল ফাউন্ডার আর হু এমনি ফাউন্ডার। তো ফার্স্ট হচ্ছে ফাউন্ডার হচ্ছে শ্রীগুপ্তা, কিন্তু রিয়েল ফাউন্ডার হু লেড দ্য ফাউন্ডেশনস অফ দ্য গুপ্তা এম্পায়ার হচ্ছে চন্দ্রগুপ্ত ওয়ান। গুপ্ত সম্বাদ যেটাকে বলা হয়, তো এই 319 বা 320 এডিকে ধরে নেওয়া হয় দ্য বিগিনিং অফ হিস রেইনকে বলা হয় গুপ্ত সম্বাদের শুরু। তো ইনি হচ্ছেন দ্য রিয়েল ফাউন্ডার অফ দ্য গুপ্তা এম্পায়ার। আর 319 বা 320 এটা একটু ডেটটা ভ্যারি করে, তো এটাকে বলা হয় দ্য বিগিনিং অফ গুপ্তা এরা বা গুপ্ত সম্বাদ। এনার রেন হচ্ছে 319 থেকে 335 সি। 319 বা 320 এই ডেটটাকে অবশ্যই মনে রাখতে হবে, 335 না মনে রাখলেও চলবে, কিন্তু 319 আর 320 এই জিনিসটাকে অবশ্যই মনে রাখতে হবে। দ্য বিগিনিং অফ গুপ্তা এরা অ্যাজ হি ওয়াজ দ্য অ্যাকচুয়াল ফাউন্ডার অফ দ্য গুপ্তা বা রিয়েল ফাউন্ডার অফ দ্য গুপ্তা রুল, গুপ্তা ডাইনেস্টি, সেটা হচ্ছে চন্দ্রগুপ্তা ওয়ান। গুপ্ত বাংলায় কোয়েশ্চেন এলে গুপ্ত সম্বাদ শুরু হয়েছিল 319 বা 320 এডি থেকে। ইনি টাইটেল নিয়েছিলেন মহারাজা ধীরাজ। তো আগে আমরা দেখি যে শ্রীগুপ্ত ফাউন্ডার আর তার ছেলে ঘটোৎকচ তারা কিন্তু এই একটা এমনি টাইটেল নিয়েছিলেন মহারাজ, কিন্তু ইনি একটা লফটি টাইটেল নেন চন্দ্রগুপ্ত ওয়ান, তিনি হচ্ছেন মহারাজা ধীরাজ। এই টাইটেলটা কিন্তু ইম্পর্টেন্ট, যে মহারাজা ধীরাজ কোন টাইটেলটা কোন গুপ্তা রুলার নিয়েছিলেন, এই চন্দ্রগুপ্ত ওয়ান নিয়েছিলেন, এমসিকিউতে আসে। এনার ক্যাপিটাল ছিল পাটলিপুত্র, আর এনার কিংডমের মধ্যে বিহার, ইউপি, বেঙ্গল এদের পুরো পোর্শনটাই কিন্তু কন্ট্রোল করতো চন্দ্রগুপ্ত ওয়ান। ইনি এই কিছু ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্স করে নিজের কিংডমের এক্সটেন্টটাকে বাড়িয়েছিলেন, আর এবং যে এক্সিস্টিং কিংডমটা আছে এটাকেও স্ট্রেনথেন করেছিলেন। হি ম্যারিড কুমারা দেবী হু ওয়াজ আ প্রিন্সেস অফ দ্য পাওয়ারফুল লিচ্ছাভি ক্লান অফ নেপাল। লিচ্ছাভিসদের ব্যাপারে আমরা বুদ্ধিজমের যখন চ্যাপ্টারটা পড়েছি তখনই করেছি। তো চন্দ্রগুপ্ত ওয়ান ম্যারিড কুমারা দেবী হু ওয়াজ দ্য মাদার অফ সমুদ্রগুপ্তা। তো এই কুমারা দেবী ছিল হচ্ছে প্রিন্সেস অফ দ্য লিচ্ছাভি প্রিন্সেস। এই ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্সটা করার জন্য, যেহেতু গুপ্তাসরা কী ছিল, গুপ্তাসরা ছিল হচ্ছে ভ্যাইশ্যাস ইন অরিজিন, তো এই ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্সটা একটা পাওয়ারফুল ক্লানের সাথে, যারা হচ্ছে ক্ষত্রিয় ডিসেন্ট, এই লিচ্ছাভিসটা ছিল ক্ষত্রিয় ডিসেন্টের। তো এইটা কি হলো, পাওয়ার অ্যান্ড প্রেস্টিজটা বাড়িয়ে দিল গুপ্তাসদের, আর এদেরকে লেজিটিমেসিও দিল। একই সাথে এটা পাওয়ার অ্যান্ড প্রেস্টিজ বাড়িয়ে দিল, স্ট্রেনথেন করলো ওর কিংডম, এবং ওর চন্দ্রগুপ্ত ওয়ানেরকে একটা লেজিটিমেসি দিল। এই ম্যারেজটাকে কমিমোরেট করার জন্য কি হয়েছিল, প্রচুর কয়েন্স ইস্যু করা হয়েছিল ইন দ্য নেম অফ বোথ কিং অ্যান্ড দ্য কুইন। তাই কুমারা দেবী হচ্ছে খুব ইম্পর্টেন্ট এখানে। চন্দ্রগুপ্ত ওয়ান কুমারা দেবীকে বিয়ে করেছিলেন, হু ওয়াজ এ প্রিন্সেস অফ দ্য লিচ্ছাভি ক্লান অফ নেপাল। পাওয়ার অ্যান্ড প্রেস্টিজ বাড়িয়েছিল গুপ্তাসদের, একটা লেজিটিমেসি দিয়েছিল, আর এক্সিস্টিং ওর কিংডমকে স্ট্রেনথেন করেছিল। নেক্সট যে রুলার নেক্সট পরে যে আসে চন্দ্রগুপ্ত ওয়ানের ছেলে সমুদ্রগুপ্তা, ইনি ছিলেন হচ্ছে চন্দ্রগুপ্ত ওয়ান আর এর ছেলে, এই কুমারা দেবী, লিচ্ছাভি প্রিন্সেস কুমারা দেবীর ছেলে। একে বলা হয়, এই সমুদ্রগুপ্তকে বলা হয় লিচ্ছাভি দহিত্র অর দ্য গ্র্যান্ডসন অফ দ্য লিচ্ছাভিস। এই লিচ্ছাভি দহিত্র কাকে বলা হয়, এই কোয়েশ্চেনটা অনেকবার রিপিট হয়েছে। এই লিচ্ছাভি দহিত্র টার্মটা কোথায় ইউজ করা হয়েছে, আলাহাবাদ ইনস্ক্রিপশন বা প্রয়াগ প্রশস্তি যেটা, তো এই আলাহাবাদ ইনস্ক্রিপশনে এই লিচ্ছাভি দহিত্র টার্মটা ইউজ করেছেন হরিসেন, উনি তো লিখেছেন আলাহাবাদ ইনস্ক্রিপশনকে। তো ইনি এই লিচ্ছাভি দহিত্র টার্মটা ইউজ করেছেন টু ডিনোট কিং সমুদ্রগুপ্ত। লিচ্ছাভি দহিত্র মানে হচ্ছে গ্র্যান্ডসন অফ দ্য লিচ্ছাভিস। ইনি 335 এডিতে থ্রোনে আসেন, অ্যান্ড ই ফলোড আ পলিসি অফ কনকোয়েস্ট। এই সমুদ্রগুপ্ত একটা ফিয়ার্স ওয়ারিয়ার ছিলেন, ইনি একটা কনকোয়েস্ট পলিসি ফলো করেন, যার জন্যে আর এবং ভাস্ট এরিয়াসকে গুপ্তা এম্পায়ারের আন্ডারে নিয়ে আসেন। ইনার সময় গুপ্তা এম্পায়ারকে মানে প্রচুর এক্সটেন্ট বেড়ে যায়, কিংডমটা প্রচুর মানে লার্জ হিউজ পার্ট অফ দ্য সাবকন্টিনেন্টকে অকুপাই করা হচ্ছে সমুদ্রগুপ্তের রেনে। এই কারণে হিস্টোরিয়ান ভিনসেন্ট এ স্মিথ সমুদ্রগুপ্তকে যে টাইটেলটা দিয়েছিলেন সেটা হচ্ছে নেপোলিয়ান অফ ইন্ডিয়া। এবার কোয়েশ্চেন, এটা তো খুব খুব ইম্পর্টেন্ট ফ্রম কোয়েশ্চেন পয়েন্ট অফ ভিউ। কোয়েশ্চেন কিরাম আসে যে নেপোলিয়ান অফ ইন্ডিয়া কাকে বলা হয়, সমুদ্রগুপ্তকে বলা হয়।
কে এই নেপোলিয়ন অফ ইন্ডিয়ার এপিথেটটা সমুদ্রগুপ্তকে দিয়েছিলেন? ভিনসেন্ট, হিস্টোরিয়ান ভিনসেন্ট এ স্মিথ এই এপিথেটটা দিয়েছিলেন। এই দুরকম কোয়েশ্চেন এই পোর্শনটা থেকে আসে। তো এই যে পলিসি অফ কনকোয়েস্টটা ছিল সমুদ্রগুপ্তার, এই কনকোয়েস্টের যে অ্যাচিভমেন্টসগুলো, ইনি কোন কোন এরিয়া অ্যাচিভ করেছিলেন, কঙ্কার করেছিলেন, সেটা কোথায় পাওয়া যায়? এলাহাবাদ পিলার ইনস্ক্রিপশনে পাওয়া যায়, যেটা তার কোর্ট পোয়েট হরিসেন লিখেছেন। এটাকে প্রয়াগ প্রশস্তিও বলা হয়। তো এই এলাহাবাদ পিলার ইনস্ক্রিপশনের আর একটা ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে, এই ইনস্ক্রিপশনে কিন্তু গুপ্তার, সমুদ্রগুপ্তার ব্যাপারে তো আমরা, ইট ইজ ফেমাস ফর দ্য অ্যাচিভমেন্টস অফ সমুদ্রগুপ্তা, কিন্তু যেটা খুব কম লোকই জানে যে এই ইনস্ক্রিপশনে কিন্তু অশোকা আর লেটার অন জাহাঙ্গীরের সময়ও কিন্তু ইনস্ক্রিপশনস এনগ্রেভ করা হয়েছে। তাহলে কোন তিনটে কিং, এটা স্টেটমেন্ট কনক্লুশনে আসে যে কোন তিনটে কিং, কোন তিনটে কিংয়ের সম্বন্ধে এলাহাবাদ পিলার ইনস্ক্রিপশনে এনগ্রেভ করা আছে। একটা তো হচ্ছে সমুদ্রগুপ্ত, সবাই জানে। নেক্সট হচ্ছে মরিয়ান রুলার অশোক, আর একটা হচ্ছে মুঘল এম্পারার জাহাঙ্গীর। এদের অ্যাচিভমেন্টসের সম্বন্ধেও কিছু কিছু জিনিস, ইনফরমেশন এই এলাহাবাদ পিলার ইনস্ক্রিপশন ইনিশিয়ালি রিটেন বাই ওই হরিসেন, যিনি সমুদ্রগুপ্তের ব্যাপারে লিখেছিলেন, সেই জায়গায় কিন্তু ইনস্ক্রাইব করা আছে। এই হরিসেন ছিলেন একজন ইম্পর্টেন্ট অফিসিয়াল অফ সমুদ্রগুপ্তা। ইনি অনেকগুলো অফিসার্স কিন্তু এনার আন্ডারে এনার হাতে কম্বাইন করা হয়েছিল। ইনি কোর্ট পোয়েট তো ছিলেনই সমুদ্রগুপ্তার, এছাড়াও কিন্তু ইনি মহাদণ্ডনায়ক ছিলেন বা চিফ জুডিশিয়াল অফিসার, আর সন্ধি বিগ্রহিকা ছিলেন। এই টার্মসগুলো ইম্পর্টেন্ট, সন্ধি বিগ্রহিকা আর মহাদণ্ডনায়ক। এই তিনটে জিনিসই, কোর্ট পোয়েট, সন্ধি বিগ্রহিকা। কি সন্ধি বিগ্রহিকা হচ্ছে মিনিস্টার ফর ওয়ার অ্যান্ড পিস, মানে সর্ট অফ মিনিস্টার ফর ফরেন অ্যাফেয়ার্সের মতো ব্যাপার। তো এই সন্ধি বিগ্রহিকা আর মহাদণ্ডনায়ক, বোথ অফিসার্স ওয়ার কম্বাইন্ড ইন দ্য হ্যান্ডস অফ হরিসেন। সন্ধি বিগ্রহিকা মানে হচ্ছে মিনিস্টার ফর ওয়ার অ্যান্ড পিস, আর একটা হচ্ছে মহাদণ্ডনায়ক মানে হচ্ছে জুডিশিয়াল অফিসার। এগুলো ম্যাচ দ্য ফলোয়িংয়ে আসে, যে একটা দিকে দিয়ে দিল তাদের ডিউটিসগুলো, আর একটা দিকে তাদের টার্মসগুলো, যে এই এটা কাকে ডিনোট করে, ওটা কাকে ডিনোট, মানে মহাদণ্ডনায়ক কাকে ডিনোট করে, এরকম ম্যাচ দ্য ফলোয়িং হিসেবে এগুলো আসে। তো প্রয়াগ প্রশস্তিতে এটা মেনশন করা আছে যে সমুদ্রগুপ্তের কন্ট্রোল ছিল পুরো ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের মধ্যে, উনি একটা লার্জ পোর্শন অকুপাইতে করেছিলেন। তো তার মধ্যে কোন কোন এরিয়াসগুলো সাবকন্টিনেন্টের আন্ডারে ছিল? নেপাল, এছাড়া হচ্ছে পাঞ্জাব নর্থের মধ্যে, পাল্লাভা কিংডম, যে পাল্লাভাস অফ কাঁচি, এই নর্থের নেপাল আর পাঞ্জাব থেকে পাল্লাভাস অফ কাঁচি এই সাউথে, এই মধ্যিখানে হিউজ এক্সটেন্টটা, নর্থ সাউথের যে হিউজ এক্সটেন্ট, ইন্টারমিডিয়েট এক্সটেন্টটা, এটা পুরোটাই কিন্তু ওয়াজ আন্ডার দ্য কন্ট্রোল অফ সমুদ্রগুপ্তা। ইভেন শ্রীলঙ্কার কিছু পার্ট, শ্রীলঙ্কাকে তখনকার দিনে বলা হতো সিমহালা, তো এই সিমহালার কিছু পার্ট সেটাও কিন্তু সমুদ্রগুপ্তা কঙ্কার করেছিলেন, এবং সেখানে তো থেকে অ্যাডমিনিস্ট্রেট করা সম্ভব না এরিয়াটাকে, কিছু সাবঅর্ডিনেট রুলার্সদের হাতে জিনিসটা, জায়গাটা ছেড়ে দিয়েছিলেন, যারা ওনাকে ইয়ারলি ট্রিবিউট পে করতো। তাই শ্রীলঙ্কাকে বলা হতো ওয়াজ আন্ডার দ্য সুজারেন্টি অফ সমুদ্রগুপ্তা। প্রয়াগ প্রশস্তির 13 নম্বর প্যারাগ্রাফে বলা আছে যে উনি এত ফিয়ার্স ওয়ারিয়ার ছিলেন দ্যাট হি ডিফিটেড আ কনফেডারেসি অফ 12 কিংস অফ সাউথ ইন্ডিয়া, যার মধ্যে বিষ্ণুগোপ অফ কাঁচি ছিল। তো বিষ্ণুগোপ অফ কাঁচি ওয়াজ আ পল্লবা রুলার। তো এখান থেকে আমরা যে ইনফরমেশনটা দরকার, উনি ডিফিট করেছিলেন এটা ঠিক আছে, কিন্তু যে কোয়েশ্চেন যেভাবে আসবে পড়ার জন্য, যে কোন পল্লবা কিং ওয়াজ দ্য কন্টেম্পোরারি অফ সমুদ্রগুপ্তা। তো Vishnugopha of Kanchi was a Pallava ruler who was contemporaneous with Samudragupta. এই 13th প্যারাগ্রাফ অফ প্রয়াগ প্রশস্তিতে মেনশন করা হয়েছে যে ইনি একটা 12 জন কিংয়ের যে কনফেডারেসি তৈরি হয়েছিল সাউদার্ন ইন্ডিয়াতে, যাদের মধ্যে বিষ্ণুগোপ অফ কাঁচি ছিল, তাকে পল্লবা রুলার যিনি, তাকে তার কনফেডারেসিটাকে ডিফিট করেছিলেন সমুদ্রগুপ্ত, করে তাদের এই কিং টেরিটরিগুলো নিজের কন্ট্রোলে নিয়ে নিয়েছিলেন। এই যে পলিসিটা উনি ফলো করতেন, ধর্ম বিজয়ের যে পলিসিটা উনি ফলো করতেন, এটাকে বলা হতো, আর একটা যে টার্মটা এটাকে ডিনোট করার জন্য বলা হতো সেটা হচ্ছে গ্রহ পরিমোক্ষ
গ্রহ পরিমোক্ষ বা ধর্ম বিজয়, দ্য পলিসি অফ কনকোয়েস্ট, এই তিনটে জিনিসকেই একই জিনিসকে মিন করছে। তো এই জিনিসটা ফলো করার জন্যই উনি কিন্তু এই বিভিন্ন সাবকন্টিনেন্টের বিভিন্ন এরিয়াসগুলোকে কঙ্কার করতেন। ওনার যে মিলিটারি কমান্ডার এই কনফেডারেসিটাকে ডিফিট করার জন্য হেল্প করেছিল ওনাকে, তার নাম ছিল বীরাসেন। বীরাসেনের পরে আমরা ইনস্ক্রিপশনস দেখবো, তো সেই জন্য বীরাসেন ইম্পর্টেন্ট। তো who was the military commander of Samudragupta, who helped him in defeating the confederacy of 12 southern kings, সেটা হচ্ছে বীরাসেন। তো এই যে গ্রহ পরিমোক্ষ আর পলিসি অফ কনকোয়েস্ট উনি করলেন, তো সেটাকে ডিক্লেয়ার করতে হবে, তো নিজের সুপ্রিমেসিটাকে তো প্রোক্লেম করতে হবে, মানে দেশ বিদেশে ছড়িয়ে দিতে হবে যে উনি এত বিশাল একজন রাজা। তো সেইটাকে প্রোক্লেম করার জন্য উনি ভেদিক রিচুয়ালস পারফর্ম করেছিলেন, যার মধ্যে ছিল হচ্ছে অশ্বমেধ যজ্ঞ। এই অশ্বমেধ যজ্ঞ করার পরে ওনার যে সুপ্রিমেসি উনি ডিক্লেয়ার করেছিলেন, এবং তারপরে উনি কিছু টাইটেলস নেন। এই টাইটেলসগুলো প্রত্যেকটাই মনে রাখতে হবে। একটা হচ্ছে পরাক্রমঙ্ক, পরাক্রম করেছিলেন প্রচুর জায়গা, সেটা হচ্ছে পরাক্রমঙ্ক। একরাট, সর্বরাজ্য চেতা, হি ওয়াজ দ্য অনলি গুপ্তা রুলার হু টুক দিস টাইটেল, সর্বরাজ্য চেতা, সর্বরাজ্যকে উনি জয় করে নিয়েছেন। আর অপরাতিরথ, অপরাতিরথ, পরাক্রমাঙ্কা, একরাট, সর্বরাজ্য চেতা আর অপরাতিরথ, এই চারটে টাইটেল উনি নেন আফটার পারফর্মিং দ্য অশ্বমেধ যজ্ঞ and declaring his supremacy. যদিও উনি ব্রাহ্মণিক্যাল রিলিজিয়নের ফলোয়ার ছিলেন, হিন্দুইজমের ফলোয়ার ছিলেন, কিন্তু অন্য রিলিজিয়নকে উনি প্যাট্রোনাইজ করতেন। বুদ্ধিস্ট ফিলোসফার্স বাসুবন্ধু ওনার একজন মিনিস্টার ছিলেন। আর ওনার সময় মেঘবর্মন যে মানে শ্রীলঙ্কার কিং ছিলেন, সিলনের যে বুদ্ধিস্ট কিং ছিলেন, উনি একটা মোনাস্ট্রি তৈরি করার জন্য বোধগয়াতে পারমিশন চেয়েছিলেন, যে পারমিশনটা কিন্তু সমুদ্রগুপ্ত দেন। এই কারণে ওনাকে অনুকম্পবানও বলা হয়। অনুকম্পবান মানে হচ্ছে কম্প্যাশনেট। সমুদ্রগুপ্তকে অনুকম্পবান কেন বলা হয়? যে উনি হিন্দুইজমের ফলোয়ার হওয়া সত্ত্বেও বুদ্ধিস্ট কিং মেঘবর্মন, বুদ্ধিস্ট কিং অফ সিলন মেঘবর্মনকে পারমিশন দিয়েছিলেন বা ল্যান্ড গ্রান্ট করেছিলেন টু বিল্ড আ মোনাস্ট্রি অ্যাট বোধগয়া। আর এছাড়াও ওনার কোর্টে বাসুবন্ধু, যে বুদ্ধিস্ট ফিলোসফার বাসুবন্ধু ছিল, ওনার কোর্টে একজন ইম্পর্টেন্ট মিনিস্টার ছিলেন উনি। এই গুপ্তাসদের সময় যে রয়্যাল কয়েন্সগুলো ইস্যু করা হতো, তাদের যে রয়্যাল এমব্লেম একটা তো তার উপর এনগ্রেভড থাকতো, সেই রয়্যাল এমব্লেমটা হচ্ছে গরুর। গরুর হচ্ছে গরুর যে পাখি, তো সেটা হচ্ছে সেটা হচ্ছে মানে অফিসিয়াল সিম্বল বা এমব্লেম অফ দ্য গুপ্তা রুলার্স। আর এছাড়াও আর একটা দিকে তো অফিসিয়াল এমব্লেম থাকতো, আর একটা দিকে বিভিন্ন পোজে সমুদ্রগুপ্তকে ডিপিক্ট করা হয়েছে, কখনো ওয়ারিয়ার পোজে, কখনো অ্যাজ আ পোয়েট, কখনো উনি বীণা প্লে করছেন, যেটা ফেমাস কয়েন আছে সমুদ্রগুপ্তা প্লেইং দ্য বীণা। তো অ্যাজ আ মিউজিশিয়ান ওনাকে ডিপিক্ট করা হতো, কখনো ওয়ারিয়ার, কখনো পোয়েট বা কখনো মিউজিশিয়ান। এই সমুদ্রগুপ্ত কিন্তু একটা মানে খুব গ্রেট পেট্রন অফ আর্ট অ্যান্ড লিটারেচার ছিলেন। উনি একটা টাইটেল নিয়েছিলেন কবিরাজ বা কিং অফ পোয়েটস। এই কবিরাজ টাইটেলটা কিন্তু এমসিকিউতে আসে, যে কবিরাজ টাইটেলটা কোন গুপ্তা রুলার নিয়েছিলেন, সেটা হচ্ছে সমুদ্রগুপ্ত। নেক্সট ওনার পরে যে সাকসিড করে ওনাকে, সেটা হচ্ছে চন্দ্রগুপ্ত টু। তো চন্দ্রগুপ্ত টু এর আগে একটা স্ট্রাগল ফর সাকসেশন এই জন্য হয়েছিল যে এটা যদিও কোনো সেরকম হিস্টোরিক্যাল এভিডেন্স সেইভাবে পাওয়া যায় না, কিন্তু একটা লিটারারি এভিডেন্স পাওয়া যায়। আর এছাড়াও একটা এটা লেজেন্ডে একটা বিশ্বাস করা হয়, একটা লেজেন্ড আছে এখানে, যে একজন সমুদ্রগুপ্তের পরে যিনি সাকসিড করেন তিনি হচ্ছেন রামাগুপ্তা। তো এই রামাগুপ্তা হচ্ছে একজন ইনকম্পিটেন্ট রুলার ছিলেন, একজন ইনকম্পিটেন্ট গুপ্তা রুলার ছিলেন, যিনি উইক ছিলেন এতটাই যে একটা হিউমিলিয়েটিং ট্রিটি করেন উইথ আ শাকা ইনভেডার। তো শাকা সাত্রাপসের সঙ্গে, শাকা সাত্রাপস তখনও কিন্তু ওয়েস্টার্ন ইন্ডিয়াতে ছিল, এবং তাদের সঙ্গে একটা হিউমিলিয়েটিং ট্রিটি করেন এই রামাগুপ্তা। এই লেজেন্ডের ব্যাপারে, এই লেজেন্ড আমরা যে এখন জানছি, তো এটা কোথায় আছে উল্লেখ আছে এই লেজেন্ডের ব্যাপারে,
সেটা হচ্ছে দেবী চন্দ্রগুপ্তম বলে একটা সংস্কৃত ড্রামা আছে, যেটাকে লিখেছিলেন বিশাখা দত্তা। বিশাখা দত্তা দুটো ড্রামা লিখেছিলেন, মুদ্রা রাক্ষস আর দেবী চন্দ্রগুপ্তম। মুদ্রা রাক্ষস হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্যের রেনের সময় সম্বন্ধে, আর দেবী চন্দ্রগুপ্তম হচ্ছে চন্দ্রগুপ্ত সেকেন্ড বা চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের সম্বন্ধে। এই চন্দ্রগুপ্ত সেকেন্ড যিনি, এনার যে স্টোরি অফ সাকসেশনটা এটাই কিন্তু ক্রনিকল করা হয়েছে এই দেবী চন্দ্রগুপ্তম ড্রামাটাতে। এটা হচ্ছে আর ড্রামা ইন সংস্কৃত ল্যাঙ্গুয়েজ। খুব ইম্পর্টেন্ট নামটা দেবী চন্দ্রগুপ্তম, আর লিখেছেন বিশাখা দত্তা। কার ব্যাপারে জানা যায়? চন্দ্রগুপ্ত 2 এর ব্যাপারে জানা যায়, হিজ অ্যাসেনশন টু দ্য থ্রোনের যে গল্পটা সেটা জানা যায়। তো এই রামাগুপ্তটা হিউমিলিয়েটিং ট্রিটিং করেন, যেখানে উনি অনেক টেরিটরিজ তো দিয়েই দিচ্ছেন ওই শাকা ইনভেডারকে, তার সাথে সাথে উনি এটাও বলেন যে ওনার যে ওয়াইফ ছিলেন ধ্রুব দেবী, তাকেও উনি সারেন্ডার করে দেন টু দ্য শাকা রুলার। তো এই হিউমিলিয়েটিং এটা খুব প্রেস্টিজটাকে ডাউন করে গুপ্তাসদের। তো এইটার জাস্টিস আনার জন্য কি এই চন্দ্রগুপ্ত 2 একটা কুইনের ডিসগাইজে ওনার ক্যাম্পে যান, এনিমি ক্যাম্পে যান, এবং সেখানে গিয়ে শাকা ইনভেডারকে মেরে এবং তার ভাই রামাগুপ্তাকে মেরে উনি তার উইডো ধ্রুবদেবীকে বিয়ে করেন। এই লেজেন্ডটা আমরা জানতে পারি দেবী চন্দ্রগুপ্তম থেকে, রিটেন বাই বিশাখা দত্তা। যদিও এইটার কোনো হিস্টোরিক্যাল মানে আর্কিওলজিক্যাল এভিডেন্স এইটার ব্যাপারে কিছু পাওয়া যায় না, মানে এটার কতটা হিস্টোরিক্যাল অথেন্টিসিটি আছে সেটা যদিও ডিবেটেবল, কিন্তু এই লেজেন্ডটা আমরা জানতে পারি এই বইটা থেকে। এই ঘটনাটা ঘটে হচ্ছে 375 CE-তে, মানে উনি থ্রোনে আসেন এই রামাগুপ্তকে মেরে আর শাকা ইনভেডারকে মেরে আর ধ্রুবদেবীকে বিয়ে করে উনি থ্রোনটাতে অ্যাসেন্ড করেন হচ্ছে 375 AD-তে। তো 375 AD-টা খুব ইম্পর্টেন্ট, যেমন 319 বা 320 চন্দ্রগুপ্ত 1 এস্টাবলিশ করেছিলেন গুপ্তা এরা, তেমনি এই 375 CE-তে চন্দ্রগুপ্ত 2 ওয়াজ অ্যান ইম্পর্টেন্ট রুলার। তো উনি থ্রোনে এসেছিলেন, যেহেতু ওনার স্টোরি অফ অ্যাসেনশনটা এতটা মানে ইম্পর্টেন্ট, সেই হিসেবে এটা ডেটটাও ইম্পর্টেন্ট। তো এটা বলা হয় যে হি ওয়াজ দ্য গ্রেটেস্ট রুলার অফ দ্য গুপ্তা এম্পায়ার, আর দ্য গুপ্তা এম্পায়ার রিচড ইটস জেনিথ ডিউরিং হিজ রেইন। উনি ডুয়াল পলিসি ফলো করেছিলেন, পলিসি অফ কনকোয়েস্ট অ্যাজ ওয়েল অ্যাজ ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্স। উনি কাকে কাকে বিয়ে করেছিলেন? নাগা প্রিন্সেস কুবের নাগাকে বিয়ে করেছিলেন, যার ডটার হচ্ছে প্রভাবতী গুপ্ত। এই প্রভাবতী গুপ্তর সঙ্গে আবার উনি ভাকাতাকা কিং রুদ্রসেনা 2 এর বিয়ে দিয়েছিলেন। এইভাবে যে এই রুদ্রসেনা 2 মাত্র 5 বছরেই থ্রোনে আসার পর মাত্র 5 বছর রুল করার পরেই রুদ্রসেনা 2 মারা যান। তো এই তখন এই প্রভাবতী গুপ্ত যে ছিলেন ডটার অফ চন্দ্রগুপ্ত 2 আর কুবের নাগা, তো উনি অ্যাজ আ রিজেন্ট কুইন ওনার ছেলেদের হয়ে অ্যাজ আ রিজেন্ট কুইন উনি রুল করতে শুরু করেন অন দ্য ভাকাতাকা থ্রোন। এইভাবে কি হয় যে ভাকাতাকা এম্পায়ার তো কন্টেম্পোরারি ছিল এই গুপ্তা এম্পায়ারের, নর্থে এরা ছিল আর সাদার্ন ডেকান রিজিয়নটাতে ভাকাতাকাসরা রুল করতো। তো ভাকাতাকাসদের এরিয়াটাও কিন্তু গুপ্তাসদের মানে ভাকাতাকাস থ্রোনে যেহেতু প্রভাবতী গুপ্তা বসেছেন অ্যাজ রিজেন্ট কুইন, সেহেতু তাদের যে ডিসিশনসগুলো বা তাদের যে কিংডমকে কন্ট্রোল করার যে এগুলো সেগুলোও কিন্তু চন্দ্রগুপ্ত 2ই কিন্তু আড়ালে থেকে করতেন, সোজা কথা। মানে কোনো থ্রেট আর এই ভাকাতাকা কিংডমসদের থেকে কোনো থ্রেট অফ কনকোয়েস্ট কিন্তু আর গুপ্তাসদের রইল না। এছাড়াও উনি ওনার ছেলে কুমারগুপ্ত 1-এর সঙ্গে কাদাম্বা প্রিন্সেস অফ কর্ণাটকার বিয়ে দিয়ে। কাদাম্বারা কোথায় রুল করতো? মাইসোরে রুল করতো, কাদাম্বাস অফ মাইসোর। তো তখনকার সময়কার যে প্রমিনেন্ট ডাইনাস্টিসগুলো আমরা দেখছি, ভাকাতাকাসরা ডেকান রিজিয়নে, তাদের সঙ্গে মেয়ের বিয়ে দিয়ে দিয়েছিলেন, আর ছেলের বিয়ে দিয়ে দিয়েছিলেন হচ্ছে কাদাম্বাস অফ মাইসোরের সাথে। কুমারগুপ্ত 1 যিনি, উনি হচ্ছে ওনার বিয়ে দিয়েছিলেন কাদাম্বা প্রিন্সেসের সাথে। এইভাবে উনি কি করলেন যে এই দুটো কিংডমের থেকে কোনো থ্রেট অফ মানে এই রইল না, কোনো থ্রেট রইল না যে তারা যাদের পাওয়ারটাকে গুপ্তাসদের পাওয়ারটাকে চ্যালেঞ্জ করবে। এবং এই কাদাম্বাস আর এই এদের ভাকাতাকাসদের হেল্প নিয়ে উনি একটা অ্যাডভান্টেজিয়াস পজিশনে এসে গেছিলেন, এবং এদের হেল্প নিয়ে উনি মালওয়া কঙ্কার করেন আর গুজরাট কঙ্কার করেন ফ্রম শাকা সাত্রাপস অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া। তো এই কোনোদিন দেখবে ভাকাতাকাসদের সঙ্গে কিন্তু কোনোদিন কোনো কনফ্লিক্ট লাগেনি গুপ্তা রুলার্সদের, এই কারণে যে এক তো থ্রোনটা ওনার মেয়ে বসেছিল কিছুটা সময়, প্লাস
উনি সবসময় গুপ্তাসরা এই ভাকাতাকাসদের সঙ্গে একটা কর্ডিয়াল রিলেশন রেখে চলতেন, কারণ ওনাদের মনে হতো যে শাকা সাত্রাপসরা তো সবসময় একটা থ্রেট, তাই ওদেরকে কঙ্কার করতে গেলে কিন্তু এদের হেল্প লাগবে, ভাকাতাকাসদের হেল্প লাগবে, যেটা উনি অ্যাকচুয়ালি করেনও। মালওয়া আর গুজরাটকে কঙ্কার করেন উইথ দ্য হেল্প অফ কাদাম্বাস অ্যান্ড ভাকাতাকাস অফ ডেকান। এই মালওয়া আর গুজরাটকে কঙ্কা করার সঙ্গে সঙ্গে কি, স্পেশালি গুজরাট ওয়াজ অ্যান ইম্পর্টেন্ট পজিশন, কারণ ওটা হচ্ছে কোস্টাল রিজিয়ন। তো অ্যারেবিয়ান সি কোস্টটা যেটা পুরো, সেটা কিন্তু এই কনকোয়েস্টের পরে কিন্তু আন্ডার দ্য গুপ্তাস চলে এলো, যে কারণে ট্রেড রিলেশনস ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের সাথে ট্রেড রিলেশনস মেনটেন করা খুব ইজি হয়ে গেল, যেহেতু পোর্টগুলো ওদের আন্ডারে চলে এলো। এই কারণে চন্দ্রগুপ্ত টু কিন্তু উজ্জয়নকে, মালওয়া যে ইম্পর্টেন্ট সিটি ছিল উজ্জয়ন, সেটাকে উনি ওনার সেকেন্ড ক্যাপিটাল হিসেবে এস্টাবলিশ করেন। গুপ্ত এম্পায়ারের ক্যাপিটাল ছিল হচ্ছে পাটলিপুত্র, কিন্তু এই চন্দ্রগুপ্ত সেকেন্ডের সময় উনি উজ্জয়নকে ওনার সেকেন্ড ক্যাপিটাল হিসেবে এস্টাবলিশ করেন। ক্যাপিটাল সবসময় মনে রাখতে হবে, আর এছাড়া কোনো ট্রান্সফার হলে মনে রাখতে হবে, আর কোনো নিউ ক্যাপিটাল যদি কোনো রুলার এস্টাবলিশ করে থাকেন, ফাইন্ড করে থাকেন, তো সেইটাকেও মনে রাখতে হবে। যে যেমন এই ইন দিস সিনারিও উজ্জয়ন ওয়াজ ফাউন্ডেড অ্যাজ দ্য সেকেন্ড ক্যাপিটাল অফ দ্য গুপ্তাস ডিউরিং দ্য রেইন অফ চন্দ্রগুপ্ত সেকেন্ড। এই একজন ইম্পর্টেন্ট শাকা রুলারকে ইনি হারিয়েছিলেন, যার নাম ছিল হচ্ছে রুদ্রসীমা 3। তো এই রুদ্রসীমা 3 এর যে ভিক্টরি, ওপর যে ভিক্টরিটা উনি অ্যাচিভ করেছিলেন, তারপরে উনি কিন্তু সেভারেল সিলভার কয়েন্স তো ইস্যু করেইছিলেন, এছাড়া উনি খুব ইম্পর্টেন্ট টাইটেল নেন, সেটা হচ্ছে বিক্রমাদিত্য টাইটেলটা নেন, সীমা বিক্রমা টাইটেলটা নেন, আর শাকারি টাইটেলটা নেন। শাকাসদের ওপর ভিক্টরি পেয়েছিলেন বলে শাকারি, সীমা বিক্রম হচ্ছে রুদ্রসীমাকে হারিয়েছিলেন বলে সীমা বিক্রম, আর বিক্রমাদিত্য টাইটেলটা উনি নিয়েছিলেন। এই তিনটেই মনে রাখতে হবে, এবং তিনটেই নিয়েছিলেন হচ্ছে চন্দ্রগুপ্ত সেকেন্ড। কার ওপর ভিক্টরির পর? রুদ্রসীমা 3 এর ওপর ভিক্টরি। শাকা রুলার রুদ্রসীমা 3কে হারিয়ে উনি এই তিনটে টাইটেল নিয়েছিলেন, এবং এরপর থেকেই এই ভিক্টরিটাকে কমিমোরেট করার জন্য উনি সিলভার কয়েন্স ইস্যু করেছিলেন, প্রচুর সিলভার কয়েন্স ইস্যু করেছিলেন, যেগুলোকে বলা হতো তখনকার দিনে রুপিয়াক। গোল্ড কয়েন্সকে গুপ্তা, এই যে কোন কয়েন্সকে কী টার্মে ডিনোট করা হতো কাজের সময়, সেটাই ইম্পর্টেন্ট। যেমন গোল্ড কয়েন্সকে গুপ্তায় যে বলা হতো দিনার, আর সিলভার কয়েন্সকে বলা হতো রুপিয়াক। এনার সময়কার সবথেকে ইম্পর্টেন্ট ইনস্ক্রিপশন হচ্ছে আয়রন পিলার ইনস্ক্রিপশন অফ মেহরলি, যেটা সংস্কৃতে লেখা আছে আর ব্রাহ্মী স্ক্রিপ্টে লেখা আছে। এই চন্দ্রগুপ্ত সেকেন্ডের রেন সম্বন্ধে বা ওনার এম্পায়ারের এক্সটেন্ট সম্বন্ধে এই আয়রন পিলার ইনস্ক্রিপশন থেকে আমরা জানতে পারি। ইন্ডাস, ওয়েস্টে ইন্দাস আর ইস্টে বেঙ্গলের মধ্যখানের পুরো জায়গাটা, আর হিমালয়াস থেকে নর্মদা, হিমালয়াস ইন দ্য নর্থ টু নর্মদা ইন দ্য সাউথের মধ্যখানে পুরো জায়গাটা, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ এক্সটেন্টটা আমরা জেনে গেলাম, এটা হচ্ছে পুরোপুরি আন্ডার এই চন্দ্রগুপ্ত 2 ছিল। এই প্রেজেন্টলি আয়রন পিলার ইনস্ক্রিপশনটা কোথায় আছে? এটাকে দিল্লিতে পাওয়া যায়। মেহরলি তো দিল্লিতে, তো এখানে হচ্ছে মেনলি যে জায়গাটা পাওয়া যায় সেটা হচ্ছে এটা সেন্টার অফ দ্য কোর্টিয়ার্ডে আছে কোয়াট্টুল ইসলাম মস্ক। কোয়াট্টুল ইসলাম মস্কটা কুতুবুদ্দিন আইবাক, স্লেভ ডাইনেস্টির যে ফাউন্ডার কুতুবুদ্দিন আইবাক ফাইন্ড করেছিলেন। এটা এনশিয়েন্ট মস্ক বলা হয় ইন্ডিয়া। তো এর কম্পাউন্ডের যেটা হচ্ছে পার্ট অফ কুতুব কমপ্লেক্স। তো এই কমপ্লেক্সের যে মিডলে যে কোর্টিয়ার্ডটা আছে তার সেন্টারে আছে হচ্ছে এই আয়রন পিলার ইনস্ক্রিপশন, যেটা খুব ফেমাস, কারণ এত বছর ধরে 15খানা সেঞ্চুরি বা তারও বেশি পেরিয়ে গেছে, তার সত্ত্বেও কিন্তু এই আয়রন পিলারটায় কোনো রাস্ট আসেনি। এটা সংস্কৃতে লেখা আর ব্রাহ্মী স্ক্রিপ্ট এটা লেখা। তো এই আয়রন পিলার ইনস্ক্রিপশনটাকে কে ট্রান্সফার করেছিলেন এইটা নিয়ে একটা হিস্ট্রিতে ডিবেট আছে। ধরে নেওয়া হয় যে ইলতুৎমিশ যখন কুতুব মিনার কমপ্লিট করেছিলেন তো উনি এটাকে নিয়ে আসেন, আবার কেউ কেউ বলে আনাংপাল তোমার, যিনি দিল্লির রুলার ছিলেন, উনিও নিয়ে আসেন। তো এটা হিস্টোরিয়ান্সের মধ্যে এটা ভ্যারি করে যে কে এই পিলারটাকে ট্রান্সফার করেছিলেন মেহরলিতে। Chandragupta II was the first Gupta ruler to issue silver coins.
যেটা হচ্ছে যাকে বলা হতো রুপিয়াক। হি ওয়াজ দ্য আর্লিয়ার, এগুলো গোল্ড কয়েন্স বা দিনার্সকে ইস্যু করা হতো, কিন্তু এই চন্দ্রগুপ্ত সেকেন্ড আফটার অ্যাকোয়ারিং ভিক্টরি ওভার রুদ্রসীমা 3 ইনি সিলভার কয়েন্স ইস্যু করেছেন, হি ওয়াজ দ্য ফার্স্ট টু ডু সো। এছাড়াও কপার কয়েন্স আর গোল্ড কয়েন্সগুলো ইস্যু করেছিলেন তিনি। আচ্ছা, বীরাসেনের উদয়গিরি কেভ ইনস্ক্রিপশন, এটা খুব ইম্পর্টেন্ট। উদয়গিরি কেভ ইনস্ক্রিপশনটা কে লিখেছিলেন? বীরাসেন লিখেছিলেন। আর এখানে চন্দ্রগুপ্ত 2 এর যে কনকোয়েস্ট অফ দ্য ওয়ার্ল্ড বা দিগ্বিজয় যেটাকে বলা হয়, সেটার ইডিওলজিটা লেখা আছে সেটা সম্বন্ধে। চন্দ্রগুপ্ত 2 এর রেইনটা আরও ইম্পর্টেন্ট, কারণ এই সময় যে গুপ্তা এজকে গোল্ডেন এজ বলা হয়, তার যে ওয়ান অফ দ্য রিজনস হচ্ছে এই সময়কার এমিনেন্ট যে পার্সোনালিটিসগুলো ছিল, তো এই এমিনেন্ট পার্সোনালিটিসগুলো ওয়াজ প্রেজেন্ট অ্যাট দ্য কোর্ট অফ চন্দ্রগুপ্ত সেকেন্ড, যাদেরকে বলা হতো নবরত্নাস বা 9 জেম, নবরত্ন, 9খানা জেমস, যাদের মধ্যে যারা 9 জন কারা ছিলেন। ফার্স্ট সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কালিদাস, সংস্কৃত পোয়েট অ্যান্ড ড্রামাটিস্ট। এনার যে বইগুলো ছিল, এটা আমরা ডিটেলস আরও পরে যখন গুপ্তা এজের আর্ট অ্যান্ড লিটারেচার আমরা পড়বো তখন এনার ওয়ার্কসগুলো আমরা পড়বো। এছাড়া ছিলেন অমর সিমহা, ইনি একজন লেক্সিকোগ্রাফার ছিলেন। এরপর হচ্ছে বরাহমিহির। এনাদের সবার ব্যাপারে যখন আমরা ডিটেলসে পড়বো এনাদের ওয়ার্কসগুলো সম্বন্ধে তখন আমরা জেনে নেব। ধন্বন্তরী ছিলেন কোর্ট ফিজিশিয়ান, যাকে বলা হতো ফাদার অফ আয়ুর্বেদ। এটা হচ্ছে এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। আর ইনি একটা বই লিখেছিলেন মেডিসিনের সাবজেক্ট ম্যাটারে, সেটা হচ্ছে নবনীতকম, যেটা WBCS এর প্রিভিয়াস ইয়ার্সে এসছে। নবনীতকম হচ্ছে যে টেক্সট, সাবজেক্ট ম্যাটার হচ্ছে মেডিসিন, যেটা লিখেছিলেন ধন্বন্তরী, এবং তার হি ওয়াজ নোন অ্যাজ দ্য ফাদার অফ আয়ুর্বেদ। এছাড়া ছিলেন শঙ্কু, যে আর একজন নবরত্নদের মধ্যে আর একজন ছিলেন হচ্ছে শঙ্কু, যিনি লিখেছিলেন শিল্পশাস্ত্র। ইনি একজন আর্কিটেক্ট ছিলেন যিনি লিখেছিলেন শিল্পশাস্ত্র। কাহাপানাকা, ইনি লিখেছিলেন জ্যোতিষশাস্ত্র। হি ওয়াজ অ্যান অ্যাস্ট্রোলজার হু রোট জ্যোতিষশাস্ত্র। ঘাটাকারপাড়া ছিলেন হচ্ছে মানে উনি স্কাল্পচার আর আর্কিটেকচারের একজন এক্সপোনেন্ট ছিলেন। ভাড়ারুচি হচ্ছে একজন সংস্কৃত স্কলার, উনি ফার্স্ট গ্রামার অফ প্রাকৃত ল্যাঙ্গুয়েজ লিখেছিলেন, যেটার নাম হচ্ছে প্রাকৃত প্রকাশ। এই ভাড়ারুচি ইম্পর্টেন্ট কারণ ফার্স্ট প্রাকৃত গ্রামার লিখেছিলেন, যার নাম হচ্ছে প্রাকৃত প্রকাশ। আর আছে হচ্ছে ভেতাল ভট্ট। হি ওয়াজ আ ম্যাজিশিয়ান অফ দ্যাট টাইম অ্যান্ড হি রোট মন্ত্রশাস্ত্র। তো কালিদাস, অমর সিমহা, বরাহমিহির, এদের সম্বন্ধে ডিটেলসে পরে পড়বো। ধন্বন্তরীকে বলা হতো ফাদার অফ আয়ুর্বেদ, আর উনি যে বইটা লিখেছিলেন অন মেডিসিন সেটা হচ্ছে নবনীতকম, যেটা প্রিভিয়াস ইয়ার্সে WBCS এ এসছে। ভাড়ারুচি লিখেছিলেন প্রাকৃত প্রকাশ, আর বেতাল ভট্ট লিখেছিলেন মন্ত্রশাস্ত্র। এছাড়াও ওনার চন্দ্রগুপ্ত 2 এর রেনের আর একটা ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে চাইনিজ পিলগ্রিম ফাহিয়েন এনার কোর্টে ভিজিট করেছিলেন। এনার রেনের সময় উনি এসেছিলেন। তো সবসময় কোনো ফরেন অ্যাম্বাসাডার এলে আমাদের কোয়েশ্চেন আসে যে ইনি কার কোর্টে এসেছিলেন, আর তিনি কোনো বই লিখে থাকলে তিনি কি বই লিখেছিলেন। তো ইনি এসেছিলেন চন্দ্রগুপ্তা বিক্রমাদিত্যের কোর্টে বা চন্দ্রগুপ্ত সেকেন্ডের কোর্টে। আর ইনি যে বইটা লিখেছিলেন, এনার যে এক্সপিরিয়েন্সগুলো ছিল ইন্ডিয়াতে ট্রাভেল করার পর, ইন্ডিয়ার ডিফারেন্ট পার্টসে ইনি ট্রাভেল করেছিলেন, আর এনার যে এক্সপিরিয়েন্সেসগুলো ছিল সেটা তিনি কম্পাইল করেছেন যে বইটাতে, তার নাম হচ্ছে ফো গুয়োজি বা ফো কুয়োকি, দুভাবেই পাওয়া যায় হিস্ট্রিতে। তো ফো গুয়োজি বা ফো কুয়োকি এটা কিন্তু একই টেক্সটকে মিন করে, এবং এই বিভিন্ন হিস্ট্রি বইতে এইটার টার্মটা একটু ভ্যারি করে। এটা লিখেছিলেন হচ্ছে এই ফাহিয়েন, হু ভিজিটেড দ্য কোর্ট অফ চন্দ্রগুপ্ত 2। চন্দ্রগুপ্ত 2কে সাকসিড করে ওনার ছেলে কুমারগুপ্তা 1। এই কুমারগুপ্তা 1 থ্রোনে এসেছিলেন 415 AD-তে। এনার যে সবথেকে ইম্পর্টেন্ট ফিচার অফ হিজ রেন হচ্ছে হি ফাউন্ডেড দ্য নালন্দা মহাবিহার, যেটা বিকেম মানে গ্রেট সেন্টার অফ লার্নিং ফর বুদ্ধিস্ট মাংস। মানে অ্যাব্রড থেকেও স্টুডেন্টসরা এসে এখানে পড়তো। তো সেটা সেটা এস্টাবলিশ করেছিলেন হচ্ছে কুমারগুপ্তা 1। নালন্দা ইউনিভার্সিটি এস্টাবলিশড বাই কুমারগুপ্তা 1। পরে যখন আমরা পাল ডাইনেস্টি পড়বো আমরা দেখবো ধর্মপাল কোন বিক্রমশিলা করেছেন, উদন্তপুরী, এই সবগুলো আমরা পরে পড়বো। কিন্তু ফার্স্ট যে নালন্দা মহাবিহার সেটা কিন্তু, বা নালন্দা যেটা এখনকার সময় ইউনিভার্সিটি হয়ে গেছে,
তো এই নালন্দা ইউনিভার্সিটি বা নালন্দা মহাবিহারকে এস্টাবলিশ করেছিলেন বা ইট ওয়াজ ফাউন্ডেড বাই কুমারগুপ্তা ওয়ান। ইনি কার্তিক, ভগবান কার্তিকের পূজারী ছিলেন এবং ইনিও টাইটেল নিয়েছিলেন একটা মহেন্দ্রদিত্যা আর শাকরাদিত্যা। এই দুটো মহেন্দ্রদিত্যা টাইটেলটা খুব ইম্পর্টেন্ট, কোয়েশ্চেন এটা থেকেই মেনলি আসে। এছাড়াও উনি আর একটা মাইনর টাইটেল নিয়েছিলেন শাকরাদিত্যা, মানে শাকাসদের হারিয়েছিলেন তাই শাকরাদিত্যা আর মহেন্দ্রদিত্যা টাইটেলটা উনি নিয়েছিলেন, অশ্বমেধ যজ্ঞ করেছিলেন আর তারপরে এই দুটো টাইটেল নিয়েছিলেন। প্রত্যেকটা গুপ্তা রুলার বা যে কোনো থ্রু আউট হিস্ট্রি যে ইনস্ক্রিপশনগুলোই আছে তাদের যে রেলিভেন্ট কোন কিংয়ের সম্বন্ধে জানা যায়, এটা আমাদের সবসময় ইম্পর্টেন্ট, খুব কোয়েশ্চেনের পয়েন্ট অফ ভিউ থেকে মনে রাখতে হবে। তো এনআরএনের যে ইম্পর্টেন্ট ইনস্ক্রিপশন সেগুলো হচ্ছে বিলশাদ ইনস্ক্রিপশন, যেটা হচ্ছে দ্য ওল্ডেস্ট রেকর্ড অফ হিজ রেইন, বিলশাদ ইনস্ক্রিপশন, কারান্ডা, মানসোর অ্যান্ড দামোদর কপার প্লেট ইনস্ক্রিপশন। তো এই মানসোর ইনস্ক্রিপশনটা মেনলি হচ্ছে পোস্ট গুপ্তা এজে, যখন যশোধর্মান অফ মালওয়ার সম্বন্ধে আমরা পড়বো, পোস্ট গুপ্তা রুলার্সদের সম্বন্ধে। তো এই মানসোর ইনস্ক্রিপশনটা ধরা হয় যে এটা যশোধর্মান অফ মালওয়ার কে বিলং করে, কিন্তু এই কুমারগুপ্তা ওয়ানের সময়ে সব থেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে বিলশাদ ইনস্ক্রিপশন, কিন্তু মানসোর ইনস্ক্রিপশনও ওনার সম্বন্ধে কিছু ইনফরমেশন পাওয়া যায়। যদি কোয়েশ্চেন আসে মানসোর ইনস্ক্রিপশন বিলংস টু উইচ কিং, আনসার উইল বি যশোধর্মান অফ মালওয়া। এছাড়াও দামোদর এক একটা ইনস্ক্রিপশনে অনেকের এনগ্রেভিংস, অনেকের রেন সম্বন্ধে এনগ্রেভিংস থাকতো, তার মধ্যে যেটা ইম্পর্টেন্ট সেটাকেই আনসার হিসেবে চুজ করতে হবে। তো দামোদর কপার প্লেট ইনস্ক্রিপশনে অনেকগুলো গুপ্ত রুলার্সের সম্বন্ধেই কিন্তু আছে, কিন্তু এই যে ফিচারটা ছিল যে ট্রেড গিল্ডস, যে মার্চেন্ট গিল্ডসগুলো ছিল এই গুপ্তা এম্পায়ারে ডিউরিং দ্য টাইম অফ কুমারগুপ্তা ওয়ান, দে ফাংশনড অ্যাজ ব্যাঙ্কস, মানে তারা লোন দিত, এগুলো এইসব যে ব্যাংকের যে ফাংশনসগুলো হয় তারা কিন্তু পারফর্ম করতো ব্যাংকের ফাংশনসগুলো ডিউরিং দ্য টাইম অফ কুমারগুপ্তা ওয়ান। এই ইনফরমেশনটা আছে হচ্ছে দামোদর কপার প্লেট ইনস্ক্রিপশনে। এই কুমারগুপ্তা ওয়ানের যখন রেনের শেষের সময়টা কিছু হুন ইনভেশনস কিন্তু আসতে শুরু করে। এই হুনসরা ছিল হচ্ছে ফিয়ার্স ওয়ারিয়ার ট্রাইবস অফ সেন্ট্রাল এশিয়া, মেনলি ওই স্টেপস রিজিয়নটা, রাশিয়ার যে স্টেপ রিজিয়নটা আছে ওইখান থেকে এরা আসতো। তো এদেরকে বলা হতো হোয়াইট হুনস। এই হোয়াইট হুনসদের ইনভেশনস কিন্তু কুমারগুপ্তা ওয়ানের রেনের শেষের দিক থেকেই শুরু হয়ে যায় এবং এরপরে কুমারগুপ্তা ওয়ানের পরে যে সাকসিড করেন স্কন্দগুপ্ত, তো উনি কিন্তু সাকসেসফুলি ডিল করেছিলেন উইথ দ্য হুন ইনভেশনস। এই হুন ইনভেশনস একটা প্রাইম রিজন যে কারণ যার ফলে কিন্তু এই গুপ্তা এম্পায়ার ডিসইন্টিগ্রেট করেছিল লেটার, মানে হুনসরা আস্তে আস্তে একটা সিরিজ অফ ইনভেশনস মানে ওয়েভসে আসতে শুরু করে ইন্ডিয়াতে। প্রথমে তারা আফগানিস্তান, সেন্ট্রাল এশিয়া থেকে এসে তারা আফগানিস্তান কঙ্কার করে, তারপরে তারা ইন্ডিয়া, হিন্দুকুশ দিয়ে ইন্ডিয়াতে ঢোকে, এরকম করে তারা যে একটা খেপে খেপে এসছে। তো এইভাবে কুমারগুপ্ত ওয়ানের সময় থেকে এদের ইনভেশন শুরু হয় এবং দেখা যায় কুমারগুপ্ত ওয়ানের পরে স্কন্দগুপ্তর পরে যে লেটার গুপ্ত রুলার্সরা আসে তাদের সময় হুনসরা এতটাই পাওয়ারফুল হয়ে ওঠে যে তাদেরকে সাকসেসফুলি স্কন্দগুপ্তর পরে আর হুন ইনভেশনসকে কেউ আর ঠেকাতে পারেনি এবং এটাই হয়ে যায় যে ডিক্লাইনের একটা প্রাইম রিজন। কুমারগুপ্ত ওয়ানকে সাকসিড করেছিলেন স্কন্দগুপ্ত উনি 455 এডিতে। 455 এডির তিনি সাকসিড করার পরে এনার পরে যায় যে রুলার্সগুলো আসে লেটার গুপ্ত রুলার্সরা, তারা সেরকম কেউ ইম্পর্টেন্ট ছিল না বা তাদের রেনে সেরকম কিছু উল্লেখযোগ্য ঘটেনি which added to the prestige of the Gupta empire। তাই স্কন্দগুপ্তকে বলা হয় লাস্ট গ্রেট রুলার অফ দ্য গুপ্তা ডাইনাস্টি। এনার যে দুটো ইনস্ক্রিপশন এনার সময়কার সেটা হচ্ছে জুনাগড় আর ভিতারি পিলার ইনস্ক্রিপশন। জুনাগড় ইনস্ক্রিপশন খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে জুনাগড় ইনস্ক্রিপশনকে বলা হয় আর একটা নামেও জানা হয়, সেটা হচ্ছে গিডনার ইনস্ক্রিপশন, আর একটা হচ্ছে ভিতারি পিলার ইনস্ক্রিপশন। তো এই জুনাগড় ইনস্ক্রিপশনে যে আমরা ইনফরমেশনটা পাই রিলেটেড টু দ্য রেন অফ স্কন্দগুপ্ত, সেটা হচ্ছে স্কন্দগুপ্তের সময় যিনি গভর্নর ছিলেন গুজরাটের, পর্ণদত্ত, উনি সুদর্শন লেককে রিপেয়ার করেছিলেন। এই সুদর্শন লেক থ্রু আউট হিস্ট্রি অনেকবার মডার্ন টাইমস থেকে আমরা দেখে আসছি রিপেয়ার হয়েছে, তৈরি হয়েছে, রিপেয়ার হয়েছে, আবার রিপেয়ার করে রিপেয়ার হয়েছে, এরকম
অবস্থায় সেটাই এই স্কন্দগুপ্ত রেনের সময় যে গভর্নর ছিলেন পর্ণদত্ত, উনি সুদর্শন লেককে রিপেয়ার করেন, যেটা ইনফরমেশনটা আমরা পাই জুনাগড় আর গিরনার ইনস্ক্রিপশন থেকে। এটা এমসিকিউতে খুব ইম্পর্টেন্ট। আর ভিতরি পিলার ইনস্ক্রিপশন থেকে আমরা কি ইনফরমেশন পাই, যে এই স্কন্দগুপ্ত যে 12 বছর ধরে রেন করেছিলেন, সেই সময় উনি সাকসেসফুলি হুন ইনভেশনসকে রিপালস করেছিলেন। হুন ইনভেশনসকে মানে টক্কর দিয়ে তাদেরকে ঠেকিয়ে রেখেছিলেন হচ্ছে স্কন্দগুপ্ত। এই ইনফরমেশনটা আমরা পাই হচ্ছে ভিতরি পিলার ইনস্ক্রিপশন থেকে। আর এই হুনসদের ওপর ভিক্টরি পাওয়ার পরে উনি বিক্রমাদিত্য টাইটেলটা নেয়। বিক্রমাদিত্য টাইটেলটা থ্রু আউট হিস্ট্রি প্রচুর রুলার্স নিয়েছেন। ফর দ্য পারপাস অফ দ্য গুপ্তাস, বিক্রমাদিত্য টাইটেল কোয়েশ্চেনটা যদি আসে, উইচ গুপ্ত রুলার টুক দ্য টাইটেল অফ বিক্রমাদিত্য, দ্য আনসার উইল বি চন্দ্রগুপ্ত টু। যদিও স্কন্দগুপ্তও কিন্তু এই টাইটেলটা নিয়েছিলেন, বিক্রমাদিত্য টাইটেলটা নিয়েছিলেন আফটার ডিফিটিং দ্য হুনস, কিন্তু ফর দ্য পারপাস অফ এমসিকিউস আনসার উইল বি চন্দ্রগুপ্ত টু। এই স্কন্দগুপ্তের পরে যে লেটার গুপ্ত রুলার্সরা এসছিলেন, তাদের মধ্যে মানে তাদের নামগুলো কয়েকজনের দেখে নেব। স্কন্দগুপ্তের পরে আসেন পুরুগুপ্ত, কুমারগুপ্ত টু, বুদ্ধগুপ্ত, নরসিংহগুপ্ত, কুমারগুপ্ত 3 অ্যান্ড বিষ্ণুগুপ্ত। বিষ্ণুগুপ্তই হচ্ছে লাস্ট নোন রুলার অফ দ্য গুপ্তা ডাইনেস্টি। এরপরেও যদি কেউ থেকে থাকে তার রেনের সম্বন্ধে সেরকম কোনো হিস্টোরিক্যাল এভিডেন্স নেই। এই প্রত্যেকেই কিন্তু বিষ্ণুগুপ্ত নামটা ইম্পর্টেন্ট, কারণ লাস্ট নোন রুলার ছিলেন। লাস্ট গ্রেট রুলার আর লাস্ট নোন রুলার এই দুটো কিন্তু কনফিউজ করলে চলবে না। লাস্ট গ্রেট রুলার হচ্ছে স্কন্দগুপ্ত, আর বিষ্ণুগুপ্ত হচ্ছে লাস্ট নোন রুলার। তো এই পুরুগুপ্ত থেকে বিষ্ণুগুপ্ত এরা সবাই ছিল হচ্ছে উইক রুলার্স, যাদেরকে পুরো একটা আন্ডার ওয়ান হেডিং ক্লাব করে দেওয়া যায়, যে লেটার গুপ্তা রুলার্স বলতে এদেরকে বোঝানো হয়। তো এরা কেউই সাকসেসফুলি হুন অ্যাটাককে চেক করতে পারেননি, এবং এদের সময় থেকে ডিক্লাইন শুরু হয়ে যায়। তার রিজনসগুলো, ডিক্লাইনের রিজনসগুলো আমরা পরে দেখে নেব। এই হুন অ্যাটাকস যে হতো এই কুমারগুপ্ত 1-এর রেনের শেষের দিক থেকেই, আর তারপরে এরা যে করতো, যে প্লান্ডার করতো এই জায়গাগুলো, সব ওয়ার বুটি হিসেবে নিয়ে চলে যেত, এইটা গুপ্তা এম্পায়ারকে খুব ভেতর থেকে খুব বেশি উইকেন্ড করে দিয়েছিল। যে কারণে ওদের সময়কার যে লেটার গুপ্তের রুলার্সদের সময়কার যে গোল্ড কয়েন্সগুলো ইস্যু করা হয়, তার মধ্যে গোল্ড কন্টেন্ট খুবই কম ছিল। এতটাই কম ছিল যে তার মধ্যে অ্যালয় বেশি ছিল, মানে গোল্ড কয়েন হিসেবে চলতো, কিন্তু জিনিসটার মধ্যে গোল্ডের থেকে বেশি অ্যালয় কন্টেন্ট ছিল। যার থেকে বোঝা যায় যে এই প্রসপেরিটি অফ দ্য গুপ্তা এম্পায়ার, যারা একটা সময় শুধুই গোল্ড কয়েন্স ইস্যু করতো, চন্দ্রগুপ্ত 2 এসে ফার্স্ট সিলভার কয়েন ইস্যু করেন, তাদের এতটাই খারাপ অবস্থা এসে গেল ফিনান্সিয়ালি, যে তাদের গোল্ড কয়েন্সের মধ্যে অ্যালয় কন্টেন্ট বেশি হয়ে গেছিলো গোল্ডের থেকে। এ থেকেই বোঝা যায় দ্য কিংডম ওয়াজ ইন ইটস ডিক্লাইন। লেটার গুপ্ত রুলারদের মধ্যে হচ্ছে দামোদর বুদ্ধগুপ্তর একটা ইম্পর্টেন্ট ইনস্ক্রিপশন আছে রিলেটেড টু হিজ রেন, সেটা হচ্ছে পাহাড়পুর কপার প্লেট ইনস্ক্রিপশন। সেটা হচ্ছে বুদ্ধগুপ্ত সম্বন্ধে জানা যায় সেটা থেকে। এছাড়া বিষ্ণুগুপ্ত যে লাস্ট নোন গুপ্তা রুলার, সেটা ইনফরমেশনটা কোথা থেকে পাওয়া যায়, দামোদরপুর কপার প্লেট ইনস্ক্রিপশন দিয়ে আমরা পাই, যে এটাই হচ্ছে লাস্ট নোন ইনস্ক্রিপশন অফ দ্য গুপ্তাস। লাস্ট ইনস্ক্রিপশন, লাস্ট নোন রুলার সেটা হচ্ছে বিষ্ণুগুপ্ত, আর লাস্ট নোন ইনস্ক্রিপশন অফ আ গুপ্তা রুলার হচ্ছে দামোদরপুর কপার প্লেট ইনস্ক্রিপশন। এবারে হচ্ছে কজেস ফর দ্য ডিক্লাইন অফ দ্য গুপ্তা এম্পায়ার। ফার্স্ট রিজনটা সেটা হচ্ছে অবভিয়াসলি হুন ইনভেশনস। হুনসরা সেন্ট্রাল এশিয়া বা স্টেপ রিজিয়ন থেকে এসেছিলেন ইন সিরিজ অফ ওয়েভস, এসে হিন্দুকুশ দিয়ে ঢুকে আফগানিস্তান কঙ্কা করে হিন্দুকুশ দিয়ে ঢুকে ইন্ডিয়াতে এসে ফ্রম দ্য টাইম অফ কুমারগুপ্তা, ডিউরিং দ্য লাস্ট ইয়ার্স অফ কুমারগুপ্তাস রেন থেকে আসতে শুরু করে। স্কন্দগুপ্ত এদেরকে এফেক্টিভলি চেক করে, লেটার গুপ্তা রুলার্সরা পারে না। লেটার হাফ অফ দ্য 5th সেঞ্চুরিতে পুরোপুরি দেখা যায় যে হুনসরা একদম পুরোপুরি লেটার গুপ্তা রুলার্সের ওভার পাওয়ার করে ওদের টেরিটরিগুলোকে নিজেদের আন্ডারে নিয়ে নিচ্ছে।
485 এডির মধ্যে দেখা যায় যে হুনসরা কিন্তু পাঞ্জাব, রাজস্থান, কাশ্মীর আর সেন্ট্রাল ইন্ডিয়ার কিছু কিছু পোর্শন, মানে কোয়াইট সিগনিফিকেন্ট পোর্শনস কিন্তু এরা অ্যাকোয়ার করে নিয়েছে ফ্রম দ্য গুপ্তাস। এই ইনফরমেশনটা পাওয়া যায় হর্ষাচারিতা বইটা থেকে, যেটা লিখেছিলেন বানাভট্টা। যখন আমরা পুষ্যপতি ডাইনেস্টি করব, হর্ষবর্ধনের রুল করব, তখন আমরা এই হর্ষাচারিতা আর বানাভট্টা সম্বন্ধে ডিটেলসে আরও পড়ব। তো যে এখানের যেটা কোয়েশ্চেন আসে মেন এমসিকিউ এর জন্য, যে দুখানা হুন লিডারের নাম, একটা হচ্ছে তোরামান আর একটা হচ্ছে ওনার ছেলে মিহিরকুল। এই মিহিরকুল আর তোরামান ওয়ার টু ফিয়ার্স হুন ইনভেডার্স who conquered India during the reign of the later Guptas. এই মিহিরকুল ছিলেন a follower of Shaivism, শিবের পূজারী ছিলেন এবং উনি মার্সিলেসলি পারসিকিউট করেছিলেন বুদ্ধিস্টদের, যে কারণে লেটার গুপ্ত রুলার্সদের সময় থেকে বুদ্ধিজম কিন্তু খুব ডিক্লাইনে চলে যায়। যদিও ওনারা ব্রাহ্মণিক্যাল রিলিজনের ফলোয়ার্স ছিলেন, কিন্তু এই সমুদ্রগুপ্তের সময় আমরা দেখি যে বুদ্ধিজমকেও কিন্তু ইকুয়াল ইম্পর্টেন্স দেওয়া হতো। কিন্তু এই লেটার গুপ্তাসদের সময় থেকে বুদ্ধিস্টদের এত মার্সিলেসলি পারসিকিউট করতেন এই মিহিরকুল, অ্যাজ হি ওয়াজ আ ফলোয়ার অফ শাইভিজম অ্যান্ড হি ওয়াজ রিলিজিয়াসলি ইনটলারেন্ট। সেই কারণে এই বুদ্ধিজম কিন্তু, as we see the decline of Gupta Empire, so we see the decline of Buddhism in India. আর এই মিহিরকুলকে ফাইনালি ডিফিট করেছিলেন যশোধর্মান অফ মালওয়া। এই যশোধর্মান হচ্ছে ওয়ান অফ দ্য ফিউডেটারিজ অফ গুপ্তাস। পোস্ট গুপ্তা রুলার্স যখন আমরা পড়ব, তখন এই যশোধর্মান অফ মালওয়ার সম্বন্ধে আমরা পড়ব। ইনি অলিকারা ডাইনেস্টিতে বিলং করতেন। তো এই হুন ইনভেশনসদের এনারা কোত্থেকে এসেছিলেন? নোম্যাডিক ট্রাইবস অফ সেন্ট্রাল এশিয়া। আর মেন দুটো ইম্পর্টেন্ট লিডারের নাম তোরামান আর মিহিরকুল। এছাড়া আসছে মিহিরকুল ওয়াজ এ ফলোয়ার অফ শাইভিজম, এটা ইম্পর্টেন্ট, আর উনি পারসিকিউট করতেন বুদ্ধিস্টদের। আর এনাকে কে ডিফিট করেছিল? যশোধর্মান অফ মালওয়া ডিফিটেড এই মিহিরকুল। সেকেন্ড রিজন যেটার জন্য ডিক্লাইন করেছিল গুপ্তাদের এম্পায়ার, সেটা হচ্ছে রাইজিং পাওয়ার অফ দ্য ফিউডেটারিজ। তো ফিউডাল যে লর্ডসগুলো ছিল, এদের গুপ্তাসদের আন্ডারে একটা হিউজ টেরিটরি, পুরো মানে অলমোস্ট মানে এন্টায়ার পার্ট অফ দ্য সাবকন্টিনেন্ট ওদের আন্ডারে ছিল। তো একটা কিং পাটলিপুত্রতে বসে বা উজ্জয়ন যখন সেকেন্ড ক্যাপিটাল হলো, সেখানে বসে একটা এতখানি হিউজ এম্পায়ার তো কন্ট্রোল করতে পারেন না। তো অবভিয়াসলি এদেরকে ডিসেন্ট্রালাইজ করতে হবে পাওয়ারটাকে। এদেরকে কিছু কিছু চিফটেন্স বা সাবঅর্ডিনেট রুলার্সের হাতে কঙ্কার টেরিটরিজগুলোকে দিয়ে দিতে হবে, যারা সেখানটা অ্যাডমিনিস্টার করবে, ল অ্যান্ড অর্ডার অ্যাডমিনিস্টার করবে, প্লাস তাদেরকে একটা ট্রিবিউট পে করবে। তো এই ফিউডাল লর্ডস, সেই কারণে এই ফিউডাল লর্ডসদের মানে ইমার্জেন্সটা শুরু হয়। প্রথমে ফিউডাল লর্ডসরা এইভাবেই এদের জন্ম হয় এইভাবে। কিন্তু পরের দিকে যখন লেটার গুপ্তা রুলার্সরা আসতে শুরু করে থ্রোনে একটার পর একটা, তখন দেখা যায় যেহেতু এরা খুব, এই ফিউডাল লর্ডসরা দেখে নিল যে সেন্টারে একটা খুব উইক রুলার বসে আছে। আমার কাছে অলরেডি যেহেতু আনলাইক মরিয়ান অ্যাডমিনিস্ট্রেশন, গুপ্তা অ্যাডমিনিস্ট্রেশন ওয়াজ ভেরি ডিসেন্ট্রালাইজড ইন নেচার, আর এটা খুব কোয়াসি ফেডারাল ফিউডাল ইন নেচার। কোয়াসি ফিউডাল আর ডিসেন্ট্রালাইজড নেচার, এই দুটো টার্ম ইম্পর্টেন্ট যখন আমরা অ্যাডমিনিস্ট্রেশন পড়বো, ওদের অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার পড়বো, দেখবো। তো এই কারণে যেহেতু এটা এদের নেচার ছিল এদের পলিটির, সেই কারণে দেখা যাচ্ছে যে এই ফিউডাল লর্ডসগুলো আস্তে আস্তে কী করলো, নিজেদের আর্মি মেনটেন করতে শুরু করলো। ওরা তো একটা ছোটো এরিয়া নিজেদের আন্ডারে রেখেই ছিল, তো ওরা নিজেদের নিজস্ব আর্মি মেনটেন করতে শুরু করলো। যেই দেখে নিল যে একটা উইক রুলার সেন্টারে বসে আছে, ওরা গিয়ে নিজেদের আর্মি নিয়ে ওখানে চ্যালেঞ্জ করতে শুরু করলো ইম্পিরিয়াল পাওয়ারকে। এবার ইম্পিরিয়াল পাওয়ার এতটাই উইক যে তাদের কোনো ক্ষমতা নেই ওদেরকে রেজিস্ট করার মতন, এই ফিউডাল লর্ডসগুলোকে রেজিস্ট করার মতন। তো অনেক সময় দেখা যেত কয়েকটা ফিউডাল লর্ডস একটা কনফেডারেসি সর্ট অফ তৈরি করে 5-6 জন মিলে একসাথে গিয়ে ইম্পিরিয়াল পাওয়ারকে চ্যালেঞ্জ করতো। এইভাবে দেখা গেল যে যশোধর্মান অফ মালওয়া যে এ খুব একটা ইম্পর্টেন্ট ফিউডাল লর্ড হয়ে উঠলো। এর প্রধান কারণটাই ছিল হচ্ছে যে মিহিরকুলকে, একটা ইম্পিরিয়াল ডাইনেস্টির কেউ একজন মিহিরকুলকে ডিফিট করতে পারলো না। they totally failed in ousting মিহিরকুল ফ্রম ইন্ডিয়া। whereas এই যশোধর্মান অফ মালওয়া, ইনি গিয়ে কিন্তু হি ডিফিটেড, একটা কনফেডারেসি তৈরি করেছিলেন কয়েকজন মিলে। ইনি গিয়ে কিন্তু
হারিয়ে দিলেন মিহিরকুলকে। এবার এটা করার জন্য কি হলো, এদের পাওয়ার অফ অ্যান্ড প্রেস্টিজটা খুব বেড়ে গেল এই যশোধর্মানের, এবং ইনি এরা ইন্ডিপেন্ডেন্স ডিক্লেয়ার করে দিলেন যে আমি এই ইম্পিরিয়াল রুলের আন্ডারে আর থাকবো না, আমার পাওয়ার অলরেডি ইম্পিরিয়াল রুলার থেকে আমি সুপিরিয়ার, আমি কেন ইম্পিরিয়াল রুলারকে আর ট্রিবিউট পে করব। এবং এনার দেখা দেখি যে আদার ফিউডাল লর্ডসরা ছিল সেই সময়কার আন্ডার দ্য গুপ্তা এজ, এরাও আস্তে আস্তে কিন্তু করতে শুরু করলো, কিংডম থেকে বেরিয়ে গিয়ে নিজেদের ইন্ডিপেন্ডেন্স ডিক্লেয়ার করতে শুরু করলো। তো এই টেন্ডেন্সিটা যে এলো, যে ফিউডাল লর্ডসদের যে রাইজিং পাওয়ারের যে টেন্ডেন্সিটা এলো, সেটা কিন্তু মানে টুক আ টোল অন দ্য গুপ্তা এম্পায়ার, মানে একরকম একটা ডেথ নেল ছিল এদের জন্য। আর একটা হচ্ছে ডিক্লাইনিং ইকোনমিক, এটা হচ্ছে থার্ড রিজন হচ্ছে ডিক্লাইনিং ইকোনমিক প্রসপারিটি। এই হুন এই ইকোনমিক প্রসপারিটিটা এত কমে গেছিলো কেন? গুপ্তাসরা তো এত একটা বড় এম্পায়ার করেছিল, তারা এত ট্রিবিউট পেত, এত কিছু পেত, তারা এত পাওয়ারফুল হয়ে উঠেছিল, ফরেন ট্রেড করতো, তার থেকে অনেক জেনারেট হতো, প্রফিট জেনারেট হতো, প্লাস ল্যান্ড রেভিনিউ এত হতো, কারণ এটা ফার্টাইল রিজিয়ন, এত করতো, ফার্টাইল রিজিয়ন এদের আন্ডারে ছিল, কন্ট্রোল করতো। অথচ এদের ইকোনমিক প্রসপারিটি তো কমে গেল কেন? মানে আগের যে দুটো রিজনস ছিল সেটাও কিন্তু এই রিজনটার সাথে রিলেটেড। যে হুন ইনভেশনসটা যখনই হলো, এরা কি করতো, প্লান্ডার অ্যান্ড পিলেজ করতো, মানে যা ওয়েলথ ছিল সেই যে জায়গাটা এটা কনকার করতো। এরা কিন্তু রুল করার ডিজায়ার নিয়ে ইন্ডিয়াতে আসেনি, এরা মেনলি এদের ডিজায়ারটাই ছিল হচ্ছে পিলেজ অ্যান্ড প্লান্ডার। এরা আসতো, সেই জায়গাটাকে কনকার করতো, সেখান থেকে যা যা জিনিসপত্র নেওয়ার ছিল, বা স্লেভস থেকে শুরু করে উইমেন থেকে শুরু করে যা যা নেওয়া ছিল তাদের নিয়ে চলে যেত সেখান থেকে। সেই যে জায়গাটা পড়ে থাকতো সেটা থেকে আর মানে কিছু রেভিনিউ জেনারেট হবে না, এবং সেটা কোনো ট্রিবিউট পে করতে পারবে না সেই জায়গাটা আর। তো হুন ইনভেশনস একটা রিজন হয়ে গেল ফর ডিক্লাইনিং ইকোনমিক প্রসপারিটি। এছাড়াও হচ্ছে যে ট্রিবিউট পেইং এরিয়াসগুলো ছিল, যারা যেগুলো কন্ট্রোলড বাই ফিউডাল লর্ডসরা ছিল, তারা কি করলো, তারা নিজেদের ইন্ডিপেন্ডেন্স ডিক্লেয়ার করে দেওয়ার পর থেকে আর ট্রিবিউট পে করতে নারাজ হয়ে গেল, যে আর আমরা ট্রিবিউট দেবো না ইম্পিরিয়াল রুলারকে। তো সেইটা একটা ট্রিবিউট লস হলো। প্লাস কি হলো, এই টেরিটরিগুলো ফিউডাল লর্ডসদের হাতে চলে যাওয়ার থেকে কি হলো, রেজাল্টের হলো হচ্ছে যে ফার্টাইল টেরিটরিজও চলে গেল হাত থেকে। তো লস অফ ফার্টাইল টেরিটরিজ, লস অফ ট্রিবিউট পেইং টেরিটরিজ। আর এছাড়া হচ্ছে লস অফ সিল্ক ট্রেড রুট। এই হুনসরা যখন এলো নর্থ ওয়েস্ট ইন্ডিয়া দিয়ে, যে সিল্ক ট্রেড রুটটা কিন্তু গুপ্তাসের আন্ডারে ছিল, সেটা কিন্তু কন্ট্রোল চলে গেল, গুপ্তাসের আর কন্ট্রোল রইল না, হুনসরা সেই জায়গাটাকে ইনভেট করে নিয়েছিল। এই কারণে এই সিল্ক ট্রেড তো খুব প্রফিটেবল একটা ফিচার ছিল এদের, একটা খুব প্রফিটেবল ট্রেড ছিল এদের কিংডমের। তো সেইটা যেহেতু এদের হাত থেকে চলে গেল, কন্ট্রোল চলে গেল, সেহেতু আর একটাও ইকোনমিক প্রসপারিটি আরও কমে গেল কিংডমের। আর এছাড়া যেই একটা করাপশন তো একটা সবসময় একটা এভার প্রেজেন্ট রিজন থাকে, যখনই একটা উইক রুলার থ্রোনে বসে তখনই অফিসিয়ালসরা করাপ্ট হয়ে যায়, তারা এই ফিউডাল লসদের সঙ্গে একটা মানে কনস্পিরেসি করতে শুরু করে।